নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অন্য ঘরে। শুনতে থাকুন আজকের গল্প অন্য ঘরে। শেষ অবধি অভিভাবকদের হাতে আত্মসমর্পণ করতেই হলো। বিপত্নিক ছেলেকে কেউ বিধবা মেয়ের মতো শুধু সজল সহানুভূতি দেখিয়ে ছেড়ে দেয় না, তাকে আবার নতুন জালে জড়িয়ে দিতে না পারা পর্যন্ত উপরওয়ালাদের বিবেক বাগ মানে না। অবশ্যই বিশেষ করে সুকোমলদের মতো কম বয়সীদের কথা বলছি, যারা সত্যি সহানুভূতির পাত্র, যারা দুদিনও সংসার করতে পারেনি, যার তরুণী বধূ এতটুকু একটু চিহ্নও রেখে যায়নি। দ্বিতীয়বার বিবাহের প্রস্তাবে যথারীতি প্রথম দিকে খুবই আপত্তি করেছিল সুকোমল, কিন্তু শেষ পর্যন্ত সে আপত্তি টিকল না। হয়তো নিজের মধ্যেই ক্রমশ ভাঙা খুঁটি আঁকড়ে বসে থাকবার জোর সে খুঁজে পাচ্ছিল না বলে। এবার বিয়ের প্রধান ঘটকিনী বড় মাসি। বোধ করি মেয়েটি তার শ্বশুরবাড়ির তরফের। তা বড় মাসি বুদ্ধিমতী। টুক করে একবার সম্মতি আদায় করে নিয়ে তিনি যবনিকার অন্তরালে চলে গেছেন এবং সেখানে বসে নিঃশব্দে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মা পিসিমাও নীরব, কারণ আগের বউয়ের জন্য মন তাদের আজও ব্যথাতুর। নেহাত ছেলের মুখ চেয়ে এই কাজে প্রবৃত্ত হওয়া, নইলে সে বউয়ের মুখ বলবার নয়। তারা যা করছেন নিঃশব্দেই করছেন, কিন্তু পিস্তুত বোন সাবিত্রী এসে যেন সুকোমলের নিস্তব্ধ শান্তি তছনছ করে দিল। সাবিত্রী এ বাড়িতেই মানুষ হয়েছে, এ বাড়িতে তার অপ্রতিহত প্রতাপ। আগের বউকে সে দেখেনি, স্বামীর সঙ্গে বিদেশে ঘুরছিল, এবার সুবিধে করে এসেছে। যাকে দেখেনি তার জন্য শোক হবার কথা নয়। তাছাড়া তার মতে দ্বিতীয়াকে যে গ্রহণ করতে চলেছে, প্রথমার জন্য শোক প্রকাশ করাটা তার পক্ষে ধষ্টাম। আসা মাত্রই সুকোমলকে সে প্রথম সম্ভাষণ করলে, ও কমলদা, বড্ড যে ফাঁকি দিয়েছিলে সেবারে, দেখলে তোমার বিয়ের নেমন্তন্ন না খেয়ে ছাড়লাম না। সুকোমল গম্ভীরভাবে বললে, কখন এলে? 6 ঘন্টা। মা, কাল বিয়ে তুমি আজও অফিস যাচ্ছ তা কি জানি? ভাবলাম 10 দিন থেকে ছুটি নিয়ে বসে আছো। ভুল ধারণাটা ভেঙেছে তাহলে? তা তো ভাঙলো। যাক, কালও যাবে না তো? কালও যাবে না তো কমলদা? বলে হি হি করে হেসে উঠল সাবিত্রী। পিসিমা আড়ালে মেয়েকে তিরস্কার করে বললেন, আহা, ওর সামনে বিয়ে নিয়ে অত হাসি ঠাট্টা করছিস কেন বাপু? ওর মন টন ভালো নেই। সাবিত্রী চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ স্বরূপ ঠোঁট উল্টে বলে, মন ভালো নেই? আর কত শুনবো? আবার যখন টোপর মাথায় দিতে পারছে তো। সে কথা বলে খোঁটা দিতে পারিস না বাচ্চা, এই বয়স থেকেই কি সন্ন্যাসী হয়ে থাকবে? তা বলে আহা, আমি ওসব তা বলে ধারি না। আমি সেবার কমলদার বিয়েতে আমোদ করতে পাইনি, এইবারে কিন্তু চুটিয়ে আমোদ করব। চায়ের পেয়ালাটা ঠক করে টেবিলে বসিয়ে দিয়েই সাবিত্রী ভুরু কুঁচকে বলে, ও মা, এখনো টেবিলে তোমরা প্রথমাকে ফুলের মালা পরিয়ে বসিয়ে রেখেছ? এটা কিন্তু ঠিক করছো না কমলদা। ছেলেবেলায় ওর বাচালতার জন্য ঢের গাঁটটা মেরেছে সুকোমল, কিন্তু এখন হেঁটে উঠতে পারছে না। জীবনের পরিণতির দিক দিয়ে সুকোমলের চাইতে অনেক উপরে উঠে গেছে সাবিত্রী, অবস্থাতেও উঠে গেছে অনেকটা। অফিসারের স্ত্রী প্রায় সমবয়সী বিস্তুত বোনের বাচালতা সহ্য করা ছাড়া উপায় নেই। কমলকে চুপ করে থাকতে দেখে সাবিত্রী আবার বলে, চুপ করে রইলে যে?
এ ছবি এখানে রাখা চলবে না। চকিতে একবার ছবির দিকে দৃষ্টিপাত করে সুকোমল গম্ভীরভাবে বলে, কেন? ওরা বা কেন কি? পুরনো প্রিয়া স্মৃতি আঁকড়ে বসে থাকা তোমার নবাগতা সহ্য করবে কেন? সহ্য করবে না? মানুষ তার সমস্ত পুরনো স্মৃতি মুছে ফেলুক, এই তোমরা মেয়েরা চাও? এই ক্ষেত্রে অন্তত তুমি যে আগের বউয়ের ছবির গলায় রোজ রোজ ফুলের মালা ঝোলাবে আর সে বেচারি পুটপুট করে তাই দেখবে, না না, তা চলবে না। হিংসায় বুক পেটে মরে যাবে? যাবেই তো, 100 বার যাবে। যাবে না কেন তাই বলো? তাছাড়া এ ছবি রাখবেই বা কেন? ওর সামনে তুমি নতুন বউকে। তর্কে তোর সঙ্গে কখনো জিতিনি আমি, কারণ যুক্তির বালাই তো তোর নেই। তর্ক করব না, শুধু জিজ্ঞেস করি, তোদের মেয়েদেরও তো মৃত সন্তানের ছবি সামনে ঝুলিয়ে রেখে পরবর্তী শিশুটিকে আদর করতে কই বাঁধে না? সাবিত্রী নাক সিটকে গালে হাত দিয়ে বলে, ও মা গো, কি ঘেন্নার কথা! কিসের সঙ্গে কিসের তুলনা! ছি ছি, না, বুদ্ধিশুদ্ধি তোমার লোপ পেয়েছে কমলা। কেন? বুদ্ধিহীনতার কি প্রমাণ পেলে? আমার মতে স্ত্রী গেলে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করা গর্হিত, তার চাইতে ঢের বেশি গর্হিত সন্তান গেলে আবার সন্তান আবাহন। সেই মাতৃস্নেহই তো আবার উজাড় করে দেবে নতুনকে, দুধ খাওয়াবে, ঘুম পাড়াবে, কোলে করবে, কোথাও বাঁধবে না। স্ত্রী তো তবু পরের মেয়ে। সাবিত্রী অভ্যাসে বাঁধা ঠোঁটের ভঙ্গি করে বলে, পাগলের পাগলামি শুনে তো সংসার চলবে না। মোট কথা, এই ছবি অন্তত এত চোখের সামনে রাখা চলবে না। রাখতে হয়তো এই নাও, এইখানে। টপ করে ছবিটা তুলে নিয়ে নরজার মাথায় একটা ব্র্যাকেটে তুলে রেখে সাবিত্রী বলে, দেখো এখন ছোট গিন্নি এখান থেকেও নির্বাসন দেয় কিনা। জাগে যা, তোমার আলমারি চাবিটা দাও তো একবার। নাও। ড্রয়ার থেকে চাবিটা বার করে দিতে গিয়ে সুকোমল সন্দিগ্ধভাবে বলে, কি হবে? দরকার আছে, দাও না। শুনি না দরকারটা। আরে ডাকাতি করব না। শুনলাম নাকি অধিবাসের তত্ত্ব দিতে 6খানা মোটে শাড়ি এসেছে। তা হবে। আহা, কিছুই জানেন না, কচি কোকাটি। বলি, তোমারই না হয় সেকেন্ড এডিশন, তার তো নয়। তার তো আর তার নয়। তাছাড়া আমি তত্ত্ব সাজাবো। আরো যদি কিছু কাপড় ধোয়াই বিধি হয়, দাও কে। কি চাও, টাকা? কত চাই? সাবিত্রী বলে, কেন? কেন আবার মেলা কতগুলো টাকা খরচ করে এক গাদা শাড়ি কিনবার দরকার কি? শুনলাম সেই বউয়ের 3 ভাগ শাড়ি আনকোড়াই আছে, সেগুলো দিতে দোষ কি? চায়ের পেয়ালা ধরা হাতটা কি কেঁপে উঠল বুকের সঙ্গে সঙ্গে। সাবধানে ওটাকে নামিয়ে রেখে সুকোমল সাবিত্রীর বেপরোয়া মুখের দিকে তাকিয়ে বলে, দোষগুণের কথা থাক, বাজারে আর শাড়ি মিলবে না এমন তো নয়। তা ওগুলো নিয়ে তুমি কি করবে? শেষে তো পড়বেই। এখন তবু সৌষ্ঠব করে 4টি সাজিয়ে দেওয়া যেত। ওগুলো কি পড়তেই হয়? এমন কোনো আইন আছে? জানি না, পড়ে ছাড়বে, পড়ে ছাড়বে। দেখো। সাবিত্রী এবার রেগে উঠে দাঁড়ায়। তর্ক সে ভালোবাসে, তর্কের গন্ধ পেলে রুখে নেই, কিন্তু এরকম ঠান্ডা প্রতিবাদে ওর গায়ে জ্বালা ধরে। তাই উঠে যাবার সময় 2 হাত উল্টে বলে যায়, আমার আর কি, ওরকম দুঃখীর মতো তত্ত্ব সাজাতে আমি পারবো না। সাজাবো না, আমি সাজাবো না। শুকে গেল ল্যাঠা, মামি নিজেই সাজাক। সাবিত্রী চলে যাবার পর অনেকক্ষণ সেই শূন্যতার দিকে তাকিয়ে থাকে সুকোমল। সব মেয়ে কি এইরকম অসার ফাঁকা? সাধনাও কি এই মেয়েই ছিল? শুধু স্বল্প অবসরে টের পাওয়া যায়নি? না, তা হতে পারে না।
নিজের মনকে দৃঢ় করে সুকোমল। সে সম্ভব নয়। সব মেয়ে যদি এমন অসার হতো, পুরুষ জাতি তাকে সহ্য করত কি করে? সাবিত্রীর স্বামী অতীন্দ্রবাবুর জন্য করুণা হয় সুকোমলের। যে চাবি সাবিত্রীর হাতে দিতে গিয়েও দেয়নি, সেই চাবি রিংটা রাত্রে বার করলো সুকোমল। অনেক রাত্রে, বাড়ির সবাই যখন আগামী দিনের জন্য সমস্ত গোছগাছ করে রেখে ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। এই চাবি সাধনার গায়ের গয়নাগুলির সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন সাধনার মা। সবকিছুই দিয়ে দিয়েছিলেন তিনি। একটা নাতি নাতনি হয়নি যে তার স্বার্থে কিছু আগলাবেন। সুস্থ মেয়েকে নিয়ে গিয়েছিলেন আদর করে, সে মেয়েকে আর ফেরত দিতে পারেননি। তাই জামাইকে আর সেই অবধি মুখ দেখাননি তিনি। সাধনার বাবার দেওয়াই আলমারি, উপরের দুটো তাক বোঝাই করা সাধনার জিনিস, নিচের দিকে সুকোমলের। এইভাবেই গুছিয়ে রেখে গিয়েছিল সাধনা। নিজের প্রয়োজনে মাঝে মাঝে খুলতে হয়, কিন্তু উপরের তাকে কোনোদিন হাত ঠেকায়নি সুকোমল। যেমন আছে থাক, সাধনার গোছানো। কোনো সময় খুলবে না ভেবে একবার নিজের জামা কাপড় বার করে নেবার ব্যবস্থা করেছিল, কিন্তু বার করে নিতে কেমন মায়া হলো। মনে হলো অলক্ষ্যে বসে সাধনা ম্লান সুরে বলছে, আমি তো বাধ্য হই তোমার সঙ্গ হতে বিচ্ছিন্ন হয়ে আছি। ওগুলোকে আলাদা করছো কেন? আমরা যে দুজনে একদিন একত্রিত ছিলাম, সেই স্মৃতি ওদের মধ্যে থাক না গো। তাই আলাদা করা হয়নি। আজ ধীরে ধীরে আলমারিটা খুলল সুকোমল। গভীর রাতে ঘরের দরজায় খিলেটে। এই আরশি বসানো চমৎকার আলমারিটা ঘরের জায়গা জুড়ে থাকবে, আর ঘরের ঘরণী সেটা ব্যবহার করতে পারবে না। হয়তো হবে না, কে জানে, হয়তো এসেই সে সর্বগ্রাসী দখল শুরু করে দেবে। কে জানে সে সাবিত্রীর মতোই মনোবৃত্তিওয়ালা মেয়ে কিনা। সাবিত্রী ভয় ধরিয়ে দিয়েছে। তার চাইতে সরানো থাক সব। মনের নিভৃত গোপনের ছবির মতোই লুকোনো থাক না সাধনার অনেক আকাঙ্ক্ষার বস্তুগুলি। কত শাড়ি, কত জামা, কত অসংখ্য টুকিটাকি। নববিবাহিতার অপর্যাপ্ত সঞ্চয়ের উপর জমা হয়েছে পিত্রালয়ের আর শ্বশুরালয়ের 2 বছরের আদরের উপহার। পুজোয়, শীতে, রথে, দোলে, নববর্ষে, জন্মদিনে, কারণে অকারণে। 2 বছরে আর কটি বা পরে শেষ করেছিল। বাপের বাড়ি যাবার সময়ও নিয়ে যায়নি কিছুই, শুধু পরিপাটি করে গুছিয়ে রেখে গিয়েছিল। সাধনার হাতের গোছানো জিনিসগুলি স্থানভ্রষ্ট হলো এতদিন পরে। সমস্ত জিনিসগুলো বিছানার উপর স্তূপীকৃত করে যেন ক্লান্ত হয়ে একটু বসল সুকোমল। জামা কাপড়ের অন্তরালে এত ছেলে মানুষের জিনিস ছিল কে জানত। কৌটোই কত। একটা প্লাস্টিকের কৌটোয় 4টে কাঁচের চুড়ি, একটা কাগজের বাক্সে নানা রঙের পশমের নমুনা, ছোট্ট কৌটোয় সোনালি টিপ, উপহারে পাওয়া হরেক রকমের সিঁদুর কৌটো, একটা কাশ্মীরি কাজ করা কাঠের বাক্সে যত্ন করে তুলে রাখা আছে সুকোমলের কাছে পাওয়া স্বল্প কয়েকখানি চিঠি। সাধনার প্রকৃতিটাই কি এমনি গোছানো ছিল, নাকি সে মনে মনে টের পেয়েছিল চিরদিনের জন্য বিদায় নিচ্ছে? না, তা কেন ভাববে? এতটুকু অসুস্থতার আভাস নিয়েও তো যায়নি সে। গিয়ে জ্বর হলো আর মারা গেল। না না, এসব কাউকে দেখতে দেবে না সুকোমল, লুকিয়ে সরিয়ে রাখবে। এই অতৃপ্ত বাসনার বস্তুগুলির উপরে দস্যুতা সহ্য করতে পারবে না সে। খাটের তলায় একেবারে ভিতরের দিকে ঢোকানো ছিল একটা মস্ত বড় স্টিল ট্রাঙ্ক, সাধনার বিয়ের। নিচু হয়ে অনেক কষ্টে ট্রাঙ্কটাকে টেনে বার করলো সুকোমল, আস্তে আস্তে নিঃশব্দে। এই ট্রাঙ্কটাই শেষবারের মতো বাপের বাড়ি নিয়ে গিয়েছিল সাধনা। এর মধ্যে করে আবার তার ব্যবহৃত সম্পত্তিগুলি ভরে ফেরত পাঠিয়েছিলেন সাধনার মা। সেই অবধি এমনই সরানো আছে চোখের সামনে থেকে। দৈহিক ব্যথার জায়গাটাতে যেমন হাত দিতে ভয় করে,
মানসিক ব্যথার স্থানটি স্পর্শ করতেও তেমনই ভয় করে বই কি। সাবিত্রীদের হয়তো করে না, তবু অনেকের করে, অনেকেরই করে। এ ট্রাঙ্কের চাবিও ফ্রিঙে আছে। আলমারি খুলতে তেমন কুণ্ঠা আসে না, যেমন আসে বাক্স খুলতে। তবু খুলে ফেলল সুকোমল। ঘুমন্ত টালাটা যেন মৃদু একটা আর্তনাদ করে দাঁড়িয়ে উঠল। গয়নার বাক্সটা আর সামান্য কিছু শাড়ি জামা, যেগুলি কয়েকদিন পরবে বলে নিয়ে গিয়েছিল। আধখানা ব্যবহার করা একটা স্নোর শিশি, মলিন হয়ে যাওয়া প্যাড সমেত আধকৌটো পাউডার। সাধনার মাও কি সাবিত্রীর দলে? চোখের সামনে থেকে সমস্ত চিহ্ন নিশ্চিহ্ন করে ফেলতে চেয়েছিলেন, নাকি অকস্মাৎ আঘাতে দিশেহারা মাতৃহৃদয় ভেবেছিল সুকোমলের কাছে জিম্মা করে দিলেই বুঝি সব ঠিক থাকবে? ট্রাঙ্কের জিনিসগুলো বার করে ফেলে আবার একটি একটি করে সব গুছিয়ে তুলল সুকোমল। গুছিয়ে তুলল আলমারি থেকে বার করা সেই স্তূপীকৃত ভার, দরজার মাথায় তুলে রাখা সেই ফটোখানা নামিয়ে নিয়ে তুলে রাখল কাপড়ের ভাঁজের মধ্যে। মনে মনে যে সহস্রবার বলেছে সেই কথাই চুপি চুপি উচ্চারণ করল আবার, আমায় ক্ষমা করো সাধনা, আমায় ক্ষমা করো। ডালা বন্ধ হতে চায় না। আস্তে আস্তে হাতের চাপ দিয়ে বন্ধ করলো ডালা। তারপর চাবিটা কলে ঢুকিয়ে অনড় হয়ে বসে থেকে একসময় আরও আস্তে আস্তে ঘুরিয়ে দিল, যেন শুধু সাধনার জীবনের এই বস্তুর সঞ্চয়গুলি নয়, আপন হৃদয়ের সমস্ত সঞ্চয়ও নিভৃতে কোথাও লুকিয়ে রেখে চাবি বন্ধ করে ফেলল সুকোমল। এই সঞ্চয়ের উপর কারোর হাত পড়তে দেবে না সে। এই সঞ্চয় সরিয়ে রাখবে সে এই ঘর থেকে অন্য ঘরে। শেষ হলো আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অন্য ঘরে। ভীষণ মর্মস্পর্শী একটি গল্প। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সবাই খুব খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।